আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একটি গাছ কাটলে ৩টি লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পরিবেশ রক্ষার আহ্বান, রাজধানীতে পরিবেশ মেলার উদ্বোধন। বিকেলে বসছে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। অর্থনৈতিক সংকটের মধ্যেই কাল প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। চতুর্থ ধাপে ৬০ উপজেলায় চলছে ভোট গ্রহণ। দুপুর পর্যন্ত প্রায় ১৭% ভোট পড়ার দাবি ইসির। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ জন আটক। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সময় বাড়ানোর সুযোগ নেই, সাফ জানালেন দেশটির হাইকমিশনার। আবারও অনুরোধ করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এবং ভারতে জোট সরকার গড়ার ঘোষণা মোদি। বিজেপির ঘর ভেঙে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা কংগ্রেসের। কিং মেকারের ভূমিকায় নীতিশ নাইডু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সময় পরিবেশ রক্ষার বিষয়টি নজর দেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলার উদ্বোধন করে তিনি বলেন, একটি গাছ কাটলে ৩টি গাছ লাগাতে হবে। আওয়ামী লীগ সরকার গাছ লাগালেও বিএনপি আন্দোলনের নামে তা কেটে ফেলে পরিবেশ ধ্বংস করে বলে অভিযোগ প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। পৃথিবীতে পাল্লা দিয়ে বাড়ছে মানুষ, সাথে বাড়ছে শিল্প কারখানা, আর এর ক্ষতিকর প্রভাব পড়ছে পরিবেশের ওপর। মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা কর্মসূচি। রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জনকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন এবং ৩৪ জনকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এবছর প্রায় ৮ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। উন্নয়নের নামে পরিবেশে যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অফিস, আদালত, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যেখানেই জায়গা আছে, আপনারা যদি গাছ লাগান, এত গরম কিন্তু গাছের নিচে যদি যান, ছায়াটা কিন্তু বেশ ঠান্ডা, আরামদায়ক। গাছ আমাদেরকে কিন্তু সেই সুযোগটা দেয়। আর ছাদ বাগান করা আর নিজে হাতে লাগানো তরি তরকারি, ফল মূল, এগুলি একটা কিছু নিজে হাতে লাগানো একটা গাছে যদি ফল ধরে, সে যদি আপনি নিজে নেন, আপনি দেখবেন তার তৃপ্তিটাই আলাদা। পলিথিন ব্যবহার বন্ধ করে পচনশীল পাটের ব্যাগ বাজারজাত করার পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। যা একবার ব্যবহার করলেও সেটা পরিবেশ দূষণ করবে না, এটা মাটির সাথে মিশে যাবে। আমরা এই পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা, সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো, সেই বিষয়টা আমরা দেখেছি। পাট আমাদের সোনালী আঁশ, পাট থেকে পরিবেশ বান্ধব অনেক কিছু আমরা তৈরি করতে পারি যা আমাদের পরিবেশকে আরো সুরক্ষা দেবে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। আগুন সন্ত্রাসের পাশাপাশি বিএনপি জামাত হাজার হাজার গাছের ক্ষতি করেছিল বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। ২০১৩ সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। পরে জাতীয় বৃক্ষ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এবারে বাজেট প্রসঙ্গ।
দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন এবং 2024 সালের তৃতীয় অধিবেশন বসছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় অধিবেশন শুরু হবে। আগামীকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আর বর্তমান সরকারের প্রথম বাজেট। 2024 সালের 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে এই সরকার ক্ষমতায় আসে। প্রস্তাবিত বাজেটের আকার হবে প্রায় 8 লাখ কোটি টাকা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থবছরের বাজেট হবে দেশের 53তম এবং আওয়ামী লীগ সরকারের 6 মেয়াদে 25তম বাজেট। উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকট পরিস্থিতিতে 2024-25 অর্থ বছরের 7,96,900 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,40,000 কোটি টাকা, বাকি 2,57,000 কোটি টাকা নেওয়া হবে ঋণ। পরিমাণ বাড়লেও IMF এর শর্ত মেনে বাজেট ব্যবস্থাপনায় কমছে জ্বালানি খাতের ভর্তুকি। মন্দা অর্থনীতির বাজেটে কর এবং আবগারি শুল্কের আওতা বৃদ্ধি এবং কালো টাকা সাদা করার সুযোগ আসতে পারে, আরো জানাচ্ছেন শারফুল আলম। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামের মধ্যেই আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট বক্তব্যের শিরোনাম সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। নতুন বাজেটে 5,40,000 কোটি টাকার রাজস্ব আয়ের মধ্যে এনবিআরকে 4,80,000 কোটি টাকা আদায় করতে হবে। IMF এর ঋণের শর্ত মেনে আগামী বাজেটে কর অব্যাহতি, শুল্ক, কর ছাড় কমিয়ে বাড়তি 15,000 কোটি টাকা আয়ের পরিকল্পনা এনবিআর এর। বাজেট ঘোষণায় 15 ভাগ কর দিয়ে কালো টাকা ব্যবহারের সুযোগ পাচ্ছেন বিনিয়োগকারীরা। অর্থ পাচার বন্ধে ফার্নেস তেল, লুব্রিকেন্টে ট্যারিফ মূল্য দ্বিগুণ হতে পারে। পুঁজিবাজারে 40 লাখ টাকার বেশি আয়ে ক্যাপিটাল গেইনে করহার হতে পারে 15 ভাগ। কমিউনিটি সেন্টারের ভাড়া সহ বেশ কয়েকটি সেবায় রিটার্ন জমা দেওয়ার সনদ প্রদান বাধ্যতামূলক হতে পারে। MSME-দের জন্য আসলে আমরা মনে করি একটা সহজ কর কাঠামো খুব জরুরি দরকার। এনবিআর কিন্তু 2020 সাল থেকে অনেকগুলো অটোমেশন প্রজেক্ট চালু করতে, অটোমেশন প্রজেক্টগুলোতে যদি কাটছাট না করা হয় তাহলে খুব ভালো হবে। বিশেষ করে কর ফাঁকি দেওয়া, যে সমস্ত জায়গায় কর দীর্ঘদিন যাবৎ কর সুবিধা দেওয়া হয়েছে কিন্তু খুব বেশি সেখান থেকে উপকার পাওয়া যায়নি, সেগুলোকে পুনর্মূল্যায়ন করা, রাজস্ব ব্যয় কমিয়ে দিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করা, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা। ব্যাংক জমায় 1 লাখ টাকা পর্যন্ত শুল্ক না থাকলেও 5 লাখ টাকা স্থিতিতে 50 টাকা বাড়িয়ে আবগারি শুল্ক 200 টাকা হতে পারে। পরবর্তী ধাপে স্তর কমিয়ে বাড়ানো হতে পারে আবগারি শুল্কের পরিমাণও। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ প্রায় 10,000 কোটি টাকা বাড়িয়ে 1,20,558 কোটি টাকার মধ্যে বিদ্যুৎ খাতে বরাদ্দ 40,000 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতে 4,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হচ্ছে 1,30,000 কোটি টাকা। এই মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্ত শুদ্ধ আমাদের সামাজিক সুরক্ষার মধ্যে পড়ে গেছেন এবং সামাজিক সুরক্ষা তাদের পাওয়া উচিত। নতুন বড় প্রকল্প তারা নেবে না। এটা যদি হয় তাহলে এই অর্থ এদিকে আনা খুব কঠিন হবে না। বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে 2,57,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। 1 লাখ কোটি টাকার বিদেশি ঋণ, বাকি 1,57,000 কোটি টাকা ব্যাংক ও অন্যান্য উৎস থেকে নিতে চায় সরকার। আসছে অর্থ বছরে গড়ে মূল্যস্ফীতি 6.5 ভাগ ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.75 ভাগ। নানামুখী আর্থিক সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে যাতে সাধারণ মানুষের কষ্ট অনেকটা লাঘব হয় সেই দিকে দিক নির্দেশনা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। চতুর্থ ধাপে আজ দেশের 7 উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে এসব উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুপুর 1টা পর্যন্ত কোথাও কোথাও 15 থেকে 17% মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন সহ মোট 721 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দফার উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে 7,825টি। অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের প্রতিটি কেন্দ্রে রয়েছে র্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপজেলা নির্বাচনে ভোট চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম। তিনি বলেন দুপুর 12টা পর্যন্ত 17.31% ভোট পড়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে 4 জনকে আটক এবং 3 জনকে জরিমানা করা হয়েছে। নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে কমিশন সচিব জানান বেলা বাড়ার সাথে সাথে ভোটের হার আরও বাড়বে। সব দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষজন তাদের সুবিধা মতো সুযোগ মতো এবং স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের এই ভোট উৎসবে অংশগ্রহণ করছে। আমরা আশা করছি যে বিকেলবেলা আরো বাড়বে। সুতরাং তখন আপনি দেখবেন যে এটা চিরাচরিত আমাদের যে ট্রেন আমরা জানি, এটা বিকেলে গিয়ে অনেক বেড়ে যায়। সুতরাং এই হার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি শেষ ভাগে গিয়ে বেশ বাড়বে আমরা আশা করছি। কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর এবং ভৈরব উপজেলায় চলছে উপজেলা নির্বাচনের ভোট। সেখানকার একটি কেন্দ্র থেকে ভোটের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরী। এখানে সকাল থেকে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি এখানে প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলে জানতে পেরেছি যে 2827 ভোটের মধ্যে ইতিমধ্যে 317 ভোট কাস্টিং হয়েছে এবং বলা যায় যে একেবারেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখানে এখন পর্যন্ত 3টি উপজেলার মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। একটি কথা আপনাকে জানিয়ে রাখি, এই 3টি উপজেলার মধ্যে কুলিয়ারচর উপজেলা নির্বাচন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। পূর্ণাঙ্গভাবে কিশোরগঞ্জে 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। এবারে অন্যান্য প্রসঙ্গ। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার। নির্দিষ্ট সময়ের পরে ভিসা ইস্যু করা বাইরার এমন অভিযোগ মিথ্যা বলেও জানান তিনি। তবে সময় বাড়াতে আবারও মালয়েশিয়া সরকারকে অনুরোধ করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। মালয়েশিয়া কর্মী পাঠানো ইস্যু নিয়ে বুধবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার। এ সময় কর্মী পাঠাতে সময় বাড়ানো হবে না বলে জানান হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। We stick to the deadline of May 31st and we are doing so in ensuring the uniformity with respect to all the 15 source countries that we have. 31 মের পর ই-ভিসা ইস্যু বাইরার এমন অভিযোগ মিথ্যা বলেও জানান তিনি। Everybody can make an allegation, but we cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. তবে সময় বাড়াতে আবারও আবেদন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। আমাদের গভর্নমেন্ট থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে চিঠি দিয়েছি আমাদের এমবাসির মাধ্যমে। গতকাল কি সেটা না করে দিয়েছে ওই দেশের? আবার আমরা চেষ্টা করব। অসুবিধা কি? চেষ্টা করতে অসুবিধা আছে? যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের তালিকা আসবে তাদের ক্ষতিপূরণ দেওয়ানোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভুল চিকিৎসার অভিযোগে কোনো চিকিৎসকের গায়ে হাত না তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। তিনি বলেন, ভুল চিকিৎসা হলে তার বিচার করবে বিএমডিসি। ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস শিক্ষার্থীদের প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। দেশের চিকিৎসা খাতকে আরও উন্নত করতে নতুন প্রজন্মের মেডিকেল শিক্ষার্থীদের সহযোগিতা চান তিনি। শিক্ষার্থীদের জীবনের সফল হতে ধৈর্য সহকারে নিয়ম কানুন মেনে লেখাপড়া শেষ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমার মতে কথায় কথায় ডাক্তারদের উপরে চড়াও হওয়া, কথায় কথায় ডাক্তারদেরকে মানে বিনা কারণে ভুল চিকিৎসা করার অধিকার পৃথিবীতে কারো নাই, একমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ছাড়া। তারাই বলতে পারবে যে ভুল চিকিৎসা। আমি কোনো যে কেউ গিয়ে ভুল চিকিৎসার নামে কারো গায়ে হাত দেওয়া কিন্তু ইয়ে করার একটা অধিকার কারো নাই। সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিয়েরা লিওনের সশস্ত্র বাহিনী চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকৌ লাভাহুন। সকালে সেনা সদরে সাক্ষাৎকালে তারা দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিষয়ে কথা বলেন। সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ আগামীকাল বাংলাদেশ মিলিটারি একাডেমিতে হতে যাওয়া অফিসার ক্যাডেটদের
কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে বাংলাদেশে এসেছেন। তার এই সফর বাংলাদেশ এবং সিয়েরা লিওনের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নত করবে বলে আশা করা হচ্ছে। এর আগে জেনারেল পিটার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে সই করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর। দেশটির 18তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রথমবারের মতো জোট সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি। জোটের প্রধান দুই শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে শীঘ্রই বৈঠকে বসার কথা দলটির নেতাদের। জোট সরকারে ভেড়াতে শরিকদের জন্য নতুন মন্ত্রিসভায় বড় পদও ছাড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মোদীর ঘর ভেঙে সরকার গঠনের পরিকল্পনা করছে প্রধান বিরোধী দল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নাম লেখাতে চলেছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তবে নেহরুর মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। পারলেন না 400 পার স্লোগান সার্থক করে রাজীব গান্ধীর রেকর্ড টপকাতে। ভারতীয় নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে লোকসভার 543টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে মোদীর ক্ষমতাসীন বিজেপি, যেখানে 99টি আসনে জিতেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এছাড়াও সমাজবাদী পার্টি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, ডিএমকে 22টি, টিডিপি 16টি, জনতা দল 12টি, শিবসেনা উদ্ভব 9টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 7টি ও শিবসেনা এসএইচএস দখল করেছে 7টি আসন। আর জোটবদ্ধভাবে মোদীর এনডিএ জিতেছে 293 আসনে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রাহুলের ইন্ডিয়া জয় পেয়েছে 232 আসনে। বিজেপি একা সরকার গঠনে 272 আসনের ম্যাজিক ফিগারে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় জোট সরকার গড়তে তাকে নির্ভর করতে হচ্ছে প্রধান দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির 28টি আসনের ওপর। এরই মধ্যে শরিকদের নিয়ে ভারতে নতুন সরকার গঠনের ঘোষণাও দিয়েছেন নরেন্দ্র মোদী। আজ বড় মঙ্গল হ্যায়। আজকের বিজয় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বিজয়। এটা সত্যি, আমরা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছি। तीसरी बार সরকার बननी तय है। যদিও জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতাই নেই এই বিজেপি নেতার। টানা 10 বছর দাপিয়ে ভারত শাসন করলেও এবার শরিকদের আবদার মেনে দেশ শাসন করতে হবে তাকে। We shouldn't lose sight at the same time that the BJP does sit in the driver's seat. বিজেপি চালকের আসনে বসলেও এবার মোদীকে জোটের শরিকদের ছাড় দিতে হবে, আর তার সামনে থাকবে শক্তিশালী বিরোধী দল, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বছর ধরে বিজেপি নানা উপহাস করলেও ভাই বোনের হাত ধরে এখন উজ্জীবিত কংগ্রেস। নির্বাচনী ফলাফলে উৎফুল্ল দলটির পরিকল্পনা মোদীর ঘর ভেঙে সরকার গঠনের। সেক্ষেত্রে জোটে নতুন অংশীদার যোগ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস নেতারা। টিডিপি এবং জেডিইউর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তারা। এই ফলাফল ভারতের জনগণ ও গণতন্ত্রের বিজয়। এবার জনগণ কোন একটি দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। মোদীর রাজনৈতিক ও নৈতিক পরাজয় হয়েছে। মোদী এবং অমিত শাহকে এবার দেশের জনগণ বর্জন করেছেন। আমি ভারতের জনগণের এই রায়ের জন্য গর্বিত। ভারতের নতুন সরকার গঠনে এই দুটি দলই হতে পারে এবারের নির্বাচনে কিংমেকার। নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ বর্তমানে বিজেপি জোটের অংশীদার হলেও অতীতে তারা ছিল কংগ্রেসের মিত্র। তবে দল দুটি মোদীর সঙ্গ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে কিনা সেই অঘটনই দেখার অপেক্ষায় ভারত সহ বিশ্ববাসী। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ভারতের নির্বাচনে বিজয়ের জন্য মোদীর এনডিএ জোট এবং ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, ভারতে যে কোনো সংকটে সরকারি এবং বিরোধী দল একসাথে কাজ করে, কিন্তু বাংলাদেশে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখে না। নিজ দপ্তরের ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। অভিন্ন নদীগুলোর পানি বন্টনে দুদেশ একসাথে কাজ করবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে গতিপথ বদলেছে। এ কারণে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে জলবিদ্যুৎ আসছে। রাজধানীর আদিন উইমেন্স মেডিকেল কলেজের 16তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হল আজ। মগবাজারে কলেজের ব্যারিস্টার রফিকুল হক মিলনায়তনে নানা আয়োজনে নবীন 100 শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান।
৭৪ জন দেশি ও ২৬ জন বিদেশি শিক্ষার্থীকে বরণ করে নিতে ৮ দিন উইমেন্স মেডিকেল কলেজের এ আয়োজন। নবাগত দেশি বিদেশি শিক্ষার্থীরা বলেন, সেবার মানসিকতা থেকেই ডাক্তার হতে চান তারা। I'll try my hard and best to prove myself and make the dream of my parents and my family. চিকিৎসক হওয়ার প্রথম ধাপ হিসেবে ৮ দিন উইমেন্স মেডিকেল কলেজকে বেছে নিয়েছি। যে স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে ভর্তি হওয়া, তার বাস্তব প্রতিফলন ঘটাতে অধ্যবসায়ের পাশাপাশি নীতি নৈতিকতার চর্চার তাগিদ দেন বক্তারা। You need to do study very regularly because every day you will have item, card, exam, so you need to be very regular. If you keep something for tomorrow, it will keep on piling yourself. Search Google globally কি হচ্ছে, স্টাডি আরো কত ডেভেলপ করেছে, কত রিসার্চ, কত ডেটা, এই বিষয়গুলো সম্পর্কে যেন তোমরা জানতে পারো। ছাত্র জীবনের এমনই বন্ধুত্বের বন্ধনে হয়তো তোমাদের ক্যারিয়ারের প্রথম দিন থেকেই শুরু হবে এবং সেই জায়গা থেকে আসলে সফলতাটা আসবে। আদর্শ ডাক্তার হতে হলে রোগীকে দক্ষতার পাশাপাশি হৃদয় দিয়ে দেখতে হবে বলে মনে করেন ৮ দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। হার্ট অফ মাদার কে দিকে দেখতে হবে আর সর্বোচ্চ থেকে দক্ষতা থাকতে হবে। ডাক্তারি দক্ষতা সেই দক্ষতা যে দক্ষতার সাথে সায়েন্টিফিক নলেজ ব্রেন করা। আমি খুব দরদ দিয়ে পালসটা দেখলাম কিন্তু পালসের রেট কতটা আমি জানি না, তাহলে মায়ের হৃদয় থাকলেও হবে। অনুষ্ঠানের শেষ দিকে ৮ দিন উইমেন্স মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতের কাশ্মীরের শিক্ষার্থীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদের কেনাকাটাকে আরো সহজ করে তুলতে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে আকর্ষণীয় নানা অফার। ঈদ উপলক্ষে আয়োজিত ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলো থেকে পাওয়া যাবে এসব অফার। আরো জানাচ্ছেন আনন্দ তাসিনরি। এবারের ঈদে বাহারি রঙে সেজেছে রাজধানীর বিভিন্ন শপিং মল ও দোকানগুলো। বৈচিত্র্য এসেছে নারী পুরুষ সহ বাচ্চাদের পোশাকের দোকানগুলোতেও। এবারে ঈদ পড়েছে ভরা গরমে। গরমকে সামনে রেখেই তাই বাহারি সব পোশাকের সমাহার বসিয়েছে 12। ঈদের কেনাকাটাকে আরো সহজ করতে 12-এর যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ছাড়। কোরবানি ঈদে গরু তো কিনবই, তার পাশাপাশি নিজের জন্য শপিং করার জন্য টি শার্ট নিতে আসছিলাম আর আমার জন্য একটা ড্রেস নিতে আসছিলাম। তো এখানে নিলাম 12 থেকে। এখন 12-এ বিকাশও দেখছি অফার দিচ্ছে, তো আমি স্ক্যান করে বিকাশ পেমেন্টের মাধ্যমে আমি 100 টাকা ক্যাশব্যাকও পেলাম। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত আউটলেটগুলোতে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত এই ক্যাশব্যাক সুবিধা। এই উদ্যোগের ফলে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে শোরুমগুলোতে। ঈদকে মাথায় রেখে আমাদের পাঞ্জাবি কালেকশন, লেডিস কালেকশন, তারপর বাচ্চাদের কালেকশন চলে আসছে অলমোস্ট। গ্রাহকদের জন্য রাখছি আমরা হচ্ছে বিকাশে ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক। এটা সর্বোচ্চ একদিনে পাচ্ছে 100 টাকা ক্যাশব্যাক অফার। ক্যাম্পেইন চলাকালীন পর্যন্ত পাচ্ছে 200 টাকা পর্যন্ত। আনন্দ তাসিনরি, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ওয়াইফ দ্য বস প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হল আনোয়ার সিমেন্ট শীট ডিলার সম্মেলন। ডিলারদের সম্মাননা এবং বার্ষিক পুরস্কার প্রদান, মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সারা দেশের ডিলার এবং তাদের পরিবারবর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনাওয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান এন হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ভাইস মোহাম্মদ আর হোসেন, বিল্ডিং ম্যাটেরিয়াল ডিভিশনের সিইও মোহাম্মদ মনিরুজ্জামান, চিফ ফিনান্সিয়াল অফিসার বাবলা বসু, আনোয়ার সিমেন্ট শিটের বিজনেস ডিরেক্টর মোজাম্মেল হক এবং ব্র্যান্ড ম্যানেজার মাহবুব আলম সহ অনেকে। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর।
ব্যক্তিগত অর্জন নয়, দেশের জার্সি গায়ে সবসময় দলকে জেতাতেই মাঠে নামেন বলে জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20 বিশ্বকাপ নিয়ে বিসিবি প্রচারিত ধারাবাহিক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে 17 বছর খেলে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে নিয়ে একটি কথা প্রচলিত আছে, সব মুখ বুঝে সয়ে যান। দল থেকে বাদ পড়া কিংবা সমর্থকদের তির্যক মন্তব্য কখনোই কোনো কিছুতে প্রতিবাদ করতে দেখা যায়নি। প্রতিবারই চেষ্টা করেছেন পারফরমেন্স দিয়ে জবাব দেওয়ার। 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম, বাট এনিহাউ হয়নি, এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই। আমি সবসময় আলহামদুলিল্লাহ, আমি সবসময় যেটা বলি যে টিমের জন্য যতটুকু আমি করতে পারি, আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক, আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিংড়ে দিই। সাক্ষাৎকারে পাকিস্তানের সাইদ আনোয়ার আর ভারতের মহেন্দ্র সিং ধোনির প্রতি ভালো লাগার কথা উল্লেখ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাইদ আনোয়ারের খেলা খুব ভালো লাগতো যখন আস্তে আস্তে খেলা বুঝতে শুরু করেছি। এম.এস. ধোনির খেলা খুব ভালো লাগে। আই এম রিয়েলি আ বিগ ফ্যান অফ হিম, টু বি অনেস্ট। ওনার টেম্পারমেন্ট, ওনার কামনেস, অনেক কিছু শেখার বিষয় আছে, তো এই জিনিসগুলো আমার ভালো লাগে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সময় দিলে ভালো করবে বলে মনে করেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। উই নিড টু গিভ হিম টাইম এবং সি হাউ হি ডাজ ইনশাল্লাহ, এবং আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রানের মালিক বলেন, ভাগ্য সহায় থাকলে আরও আগেই বাংলাদেশ ট্রফি জিততে পারত। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ক্রিকেট কার্নিভাল। বসুন্ধরা ক্রিকেট খেলার মাঠে দুদিনের প্রতিযোগিতার উদ্বোধন হবে শুক্রবার সকালে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে খেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাথে নিয়ে পুরো কার্নিভালের আয়োজন করবে গেম প্লে নামে একটি প্রতিষ্ঠান। এতে অংশ নিচ্ছে 16টি দল। 6 ওভারের ম্যাচে খেলতে পারবেন 9 ক্রিকেটার। শনিবার রাতে ফাইনালে মুখোমুখি হবে সেরা 2 দল। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ফিনল্যান্ডকে 4-2 গোলে হারিয়েছে পর্তুগাল। লিসবনে রুবেন দিয়াজের গোলে 17 মিনিটে এগিয়ে যায় পর্তুগিজরা। প্রথমার্ধের ইনজুরির সময় ব্যবধান দ্বিগুণ করেন ডিয়াগো জোতা। 74 ভাগ বল দখলে রাখা রবার্তো মার্টিনেজের দল দ্বিতীয়ার্ধ আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে। তারই ধারাবাহিকতায় ব্রুনো ফার্নান্দেজ জোড়া গোল করে বড় জয় এনে দেয় পর্তুগালকে। 2 গোল করে ফিনল্যান্ডের হয়ে ব্যবধান কমান টিপু পুক্কি। আরেক ম্যাচে তুরস্কের সাথে গোলশূন্য ড্র করেছে ইতালি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। একটি গাছ কাটলে 3টি লাগানোর নির্দেশ। প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পরিবেশ রক্ষার আহ্বান। রাজধানীতে পরিবেশ মেলার উদ্বোধন। বিকেলে বসছে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। অর্থনৈতিক সংকটের মধ্যেই কাল প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। চতুর্থ ধাপে 60 উপজেলায় চলছে ভোট গ্রহণ। দুপুর পর্যন্ত প্রায় 17% ভোট পড়ার দাবি ইসির। আচরণবিধি লঙ্ঘনের দায়ে 4 জন আটক। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সময় বাড়ানোর সুযোগ নেই, সাফ জানালেন দেশটির হাই কমিশনার। আবারও অনুরোধ করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এবং ভারতে জোট সরকার গড়ার ঘোষণা মোদির। বিজেপির ঘর ভেঙে ক্ষমতায় যাবার পরিকল্পনা কংগ্রেসের। কিং মেকারের ভূমিকায় নীতিশ নাইডু। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।